বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে রয়েছে বেশ জটিলতা। 14 ডিসেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সূচিও ঘোষণা করেছে বিসিবি। তবে 20 দলের টুর্নামেন্টে অংশ নেবে 12টি দল। 8টি তো দল বদলেই অংশ নেয়নি, অথচ সূচিতে নাম আছে সবার। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ ঘোষণা করে ক্লাব ক্রিকেটে অংশ নিতে চায় না 45টি ক্লাব, ফলে 12 দল নিয়ে হতে যাচ্ছে এবারের প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগে অংশ নিতে চাওয়া ক্লাবের সংখ্যাও কম। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কবে হবে, দ্বিতীয় বিভাগ আর তৃতীয় বিভাগ কবে হবে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। খেলা না হলে ক্রিকেটাররা পারিশ্রমিকই পাবেন কোথা থেকে? যত দিন যাচ্ছে জটিলতা বাড়ছে। এসব নিয়ে আমাদের আজকের খেলার আড্ডা। আপনাদের সাথে রয়েছি আমি তাই বনন্ত। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর, নির্বাচনে যিনি ছিলেন রফিকুল ইসলাম বাবু, সাবেক পরিচালক বিসিবি, এবং আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আড্ডা ব্যাপারটা শুনলে মনে হয় যে আচ্ছা খুব খোশ মেজাজে গল্প হবে, টপিকটাই খুব কঠিন। এটা নিয়ে আসলে খোশ মেজাজে আলোচনা করার সুযোগটা কম। বাবু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা এরই মধ্যে ঘটা করে একটা প্রেস কনফারেন্স করেছেন, আবার বিসিবিও পাল্টা একটা প্রেস কনফারেন্স করেছে। এই যে প্রেস কনফারেন্স দুটো হলো, এর মাঝখানে কি বিসিবির সাথে কোনো কথা হয়েছে কিনা কারোর সাথে, বা আপনারা আদৌ ক্লাব ক্রিকেটে অংশ নেবেন কিনা, বা ঘটনা এখন কোথায় রয়েছে? ধন্যবাদ। এটা একটু আমি এই আলোচনাটা করতে গেলে আমার একটু পিছনে যেতে হবে। আপনারা জানেন যে 2025-এ যে নির্বাচনটা হয়েছে, অর্থাৎ 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে, সেটা কিভাবে হয়েছে। এটা সম্পূর্ণ প্রত্যেকটা প্রক্রিয়াই ছিল অবৈধ, এবং এই অবৈধ বোর্ড তারা দায়িত্ব নেওয়ার পরে তারা প্রথমেই শুরু করেছে লিগ বর্জন দিয়ে। অর্থাৎ আপনি যদি সূচিটা দেখেন যে সিসিডিএমের অ্যাপ্রুভড একটা ক্যালেন্ডার আছে বিসিবিতে, সেটা হলো 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন কখন শুরু হবে সেটার কিন্তু একটা অ্যাপ্রুভ শিডিউল আছে। সেই শিডিউলটা কিন্তু তারাই ব্রেক করেছে, এবং তারা এই 3rd ডিভিশন এবং 2nd ডিভিশন কিন্তু আগামী বছর নিয়ে গেছে, বা এটা হবে নাকি আদৌ কেউ জানে না। এই যে এতগুলি ক্লাব, প্রায় 44টি ক্লাব, এখানে এই 44টি ক্লাবের খেলোয়াড়রা কিন্তু এখানে বঞ্চিত হয়েছে। আপনি দেখেন, তারপরে তারা সেকেন্ড যে জিনিসটা করলো সেটা হলো আপনার ফার্স্ট ডিভিশন জাস্ট এটা এই বছরই মার্চ এপ্রিলে শেষ হয়েছে, আবার তারা অক্টোবর নভেম্বরে শুরু করতে চেয়েছে। তারা যেহেতু এটা অবৈধ বোর্ড, তারা এই অবৈধ কাজগুলি অব্যাহত রেখেছে। এটা কি সম্ভব কোনোদিনও একটি লিগ 2 বছর, 1 বছরে 2 বার হওয়া? এটা কোনোদিনই সম্ভব না। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি বলছেন যে যেই ক্যালেন্ডার রয়েছে বর্ষপঞ্জিকা বিসিবির, তাতে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ হওয়ার কথা প্রথম বিভাগের আগেই, সেটা সেপ্টেম্বর অক্টোবরে 3rd ডিভিশন এবং নভেম্বর ডিসেম্বরে 2nd ডিভিশন হয়, এবং জানুয়ারিতে 1st ডিভিশন হওয়ার কথা। কিন্তু তারা এই 3rd ডিভিশন এবং 2nd ডিভিশন কিন্তু তারা নিজেরাই বর্জন করেছে। দেখেন কিভাবে তারা এই যে এতগুলি ক্লাবকে বঞ্চিত করেছে, এতগুলি খেলোয়াড়কে বঞ্চিত করেছে। একটি বছর তাদের আরেকটি বছরে নিয়ে গেল তারা। সেটার দিকে কিন্তু কেউ খেয়াল করছে না। আসলে তারা দেখিয়ে গিয়েছে যে তারা অবৈধ বোর্ড, এবং অবৈধ বোর্ড কিভাবে অবৈধ কাজ করে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে যেহেতু আপনারা সংগঠক, আপনারা খেলতে চাচ্ছেন না, এতে আপনাদের কারণে ক্রিকেটারও বঞ্চিত হচ্ছে। আচ্ছা, আপনারা দেখেন কারা খেলাটা বর্জন করলো, এটা কিন্তু আমরা করিনি। দেখেন 3rd ডিভিশন, 2nd ডিভিশন কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? একেবারে উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে তারাই তাদের প্রি প্ল্যান ছিল যে মাঝখান থেকে একটা লিগ করে কোনোভাবে লিগ এই বছর শেষ করবে। তো যে জিনিসটা সম্ভব নয় সেই জিনিসটাই তারা হাত দিয়েছে, এবং যেটার ফলশ্রুতিতে আমরা সব ক্লাবগুলি ঐক্যবদ্ধ হয়েছি এবং বলেছি যে এই বোর্ডকে মানি না, এবং আমরা তাদের অধীনে কোনো লিগ খেলবো না। কিন্তু শুরু করে কিন্তু তারাই, কিন্তু এটা প্রমাণিত, এটা শিডিউল আছে। আপনি শিডিউলটা দেখেন যে কবে কোন লিগ শুরু হওয়ার কথা ছিল। জি, তার মানে আপনি বলছেন যে দুটো লিগ, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ স্কিপ করে প্রথম বিভাগে তারাই বর্জন করেছে। দেব চৌধুরী, আপনি শুনলেন রফিকুল ইসলাম বাবুর বক্তব্য। আপনি নিজেও ক্রীড়া সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, আপনি এখন একটা ক্লাবের সাথে সম্পৃক্ত। আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটার সাথে সম্পূর্ণ জানতে চাই যে দীর্ঘদিনের বাংলাদেশের ক্লাব ক্রিকেট কালচার, এত জটিল সিচুয়েশন তো কখনো হয়নি। ধন্যবাদ অনন্ত বাবু ভাই, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে পুরো ব্যাপারটা অ্যাজ ইউ মেনশন ভেরি কমপ্লিকেটেড, এবং যে স্কেডিউলটা আমি দেখেছি দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং হচ্ছে ইন আ সেন্স যে আপনি 1 অক্টোবর থেকে হচ্ছে 3rd ডিভিশনটা শুরু হওয়ার কথা, এবং সেটা চলবে 1.5 মাস ব্যাপী, এবং নভেম্বরের মিড প্রবাবলি 15th or 16th of November 2nd ডিভিশন শুরু হবে। দ্যাট উইল কন্টিনিউ টিল দ্য 31st of December 2025। এরপরে গিয়ে শুরু হবে হচ্ছে 1st ডিভিশন। তো বিসিবির এই যে বোর্ডটা যখন দায়িত্ব তারা নেন, তো সেই হিসেবে কিন্তু আমি ধরেই নিচ্ছি যে আপনি 6 তারিখে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অ্যাটলিস্ট তার 7 দিন 15 দিন পরও তো 3rd ডিভিশনটা শুরু করতে পারতেন, তার পরবর্তী 2nd ডিভিশনের স্কেডিউলটা তো দিতে পারতেন। কিন্তু দেখেন এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসেনি।
মাঝখান থেকে ফার্স্ট ডিভিশনটা চলে এসেছে এবং যারা ক্রীড়া সংগঠক আছেন আপনারা জানেন যে বাংলাদেশের ক্লাব বা ঢাকা কেন্দ্রিক ক্লাব ক্রিকেটের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কিন্তু ডোনেশনটাই মূল। ক্লাব যারা চালান তারা কিন্তু আইডিয়ালি বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ডোনেশনটা নিয়ে তারপর প্লেয়ারদের পেমেন্ট দেন, প্লেয়ারদের খাবার দেন, গিয়ার্স কিনে দেন, ট্রান্সপোর্ট সব কিছু করেন। তো একটা বছরে যখন এরকম দুটো লিগ চালাতে হয়, এটা যে কোনো ক্লাবের জন্যই অনেক বড় ফিনান্সিয়াল একটা প্রেশার তৈরি করে। তারপরও আমি বলবো যে ক্রিকেটের স্বার্থে হয়তো তারা এটা কষ্ট করে হলো মেনে নিতেন, কিন্তু যখন আপনি ফার্স্ট ডিভিশনটা শুরু করতে চাইলেন তখন কিন্তু আলটিমেটলি এই যে বাদবাকি আপনার সেকেন্ড এবং থার্ড ডিভিশনের যে খেলাগুলো প্লেয়াররা, তাদের ব্যাপারে আপনি কি ভেবেছেন? তাদের জন্য আপনি মানে কোন শিডিউলটা রেখেছেন? তাদের জন্য আপনারা কি কি বলেছেন? এর ফলে যেটা হয়েছে যে আপনি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন নিয়ে চিন্তা করছেন, বাকি যে দুটো লিগের প্লেয়াররা আছে সেখানে তো অলমোস্ট সিমিলার নাম্বারস অফ প্লেয়ার্স উইল কন্ট্রিবিউট অর পার্টিসিপেট। তাদের রুটি রুজি, এই যে প্লেয়ারদের রুটি রুজির কথা বলা হচ্ছে, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারা কি প্লেয়ার না? তাদের রুটি রুজি নিয়ে আপনার ভাবতে হবে না? বিসিবি দায়িত্বটা নেবে না? বিসিবি মানে তাদের জায়গা থেকে কি করবে এটা তারা জানে, কিন্তু এটা উচিত ছিল যে সেকেন্ড এবং থার্ড ডিভিশনটাকে ইকুয়ালি প্রায়োরিটাইজড করে ওই প্লেয়ারদেরকে দলবদল বা আপনার লিগটা কবে শুরু হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া, যেন প্লেয়াররাও নিশ্চিন্ত থাকে। এখন যার ক্রিকেট খেলাটাই হচ্ছে পেশা, লেটস অনন্ত আপনি এখানে চাকরি করেন, 1 মাস পর আপনি বেতন পাবেন কি পাবেন না এই দুশ্চিন্তায় আপনি যখন ভুগবেন তখন আপনার অবস্থাটা কি? সেম গোস টু দ্য সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্লেয়ার্স। আপনি থার্ড ডিভিশনের একজন প্লেয়ারকে জিজ্ঞেস করেন, থার্ড ডিভিশনের যে টপ লেভেলের প্লেয়ার, সেও তো আমার মনে হয় না পুরো এন্টায়ার সিজনে 3 লাখ টাকার উপরে পেমেন্ট পায়। এবং এটা তার পুরো বছরের রুটি রুজি এমনও হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়তো তার পরিবারও অনেক ক্ষেত্রে এটার উপর নির্ভরশীল। তো আপনি এটা তো সামগ্রিকভাবে বিবেচনা করা দরকার ছিল। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, সেটার উত্তর হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট, আমি যে 10-11 বছর ক্রিকেট সাংবাদিকতা করেছি, এত জটিল পরিস্থিতি আমি দেখিনি। এবং এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিল সব ক্লাবকে আস্থায় এনে কাজগুলো করার জন্য। কেননা যে 45 ক্লাবস আপনি বলছেন যে, বা বাবু ভাইরা যেটা মেনশন করলেন যে অবৈধ বোর্ড তারা মানেন না, সো আমার মনে হয় যে দুই পক্ষ যদি ইকুয়ালি একটা কেউ একটু ছেড়ে কেউ একটু কম্প্রোমাইজ করে যদি এটা করতে পারতো, এটা সবচেয়ে সুন্দর হতো। কিন্তু পরিস্থিতিটা এখন এমন একটা জায়গাতে চলে গেছে যে দুই পক্ষের অবস্থান এমন একটা মেরুতে চলে গেছে দুই পাশে, যে এখান থেকে বের হয়ে আসার জন্য আসলে কি করা উচিত সেটা সম্পর্কে অ্যাটলিস্ট এট দিস পয়েন্ট আমার কোনো ধারণা নেই। জি বাবু ভাই, মানে আপনারা কি বসেছেন, মানে সামনাসামনি কথা হয়েছে? এবারে যে পরিচালনা পর্ষদ রয়েছে, অবৈধ বলছেন আপনারা, কিন্তু তাদের সাথে কি সামনাসামনি? না, আমাদের এটার সুযোগ হয়নি। তবে আমি একটি কথা বলবো, দেখেন ক্লাব ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের আজকের এই অবস্থায় ক্লাব ক্রিকেটের অবদানটা কি দেখেন। একটা সময় ছিল যখন এই যারা খেলোয়াড় ছিল তারাই কিন্তু এই ক্লাবে ডোনেশন দিত, তারাই খেলতো, তারাই কিন্তু এই ক্রিকেটটাকে আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে আসছে। এই জিনিসটা কিন্তু বর্তমান বোর্ডে যারা আসে, বিশেষ করে 5ই আগস্টের পরে যারা মানে এখানে বসছে, তারা কিন্তু এই জিনিসটা অস্বীকার করছিল, মানে সংগঠকদেরকে তারা অ্যাভয়েড করে এবং সাংঘাতিকভাবে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে তারা একটা অ্যামেন্ডমেন্ট কমিটি, গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটি করেছে। সেই কমিটির প্রধান ছিল নাজমুল আবেদিন ফাহিম এবং আরও কে কে ছিল। তারা এই যে বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে এই যে 76টা কাউন্সিলর ছিল সেটা নামিয়ে 30-এ এনেছিল। তারপরে বোর্ড ডিরেক্টর 12 জন আছে ক্লাব কোটা থেকে, সেটা 4 জনে নিয়ে আসছিল। এরকম একটা খসড়া প্রস্তাব তারা উত্থাপন করেছিল। এটা সৌভাগ্যক্রমে আমাদের হাতে আসে, তখন আমরা প্রতিবাদ করি। আসলে তারা জানে না, তারা কখনো ক্রীড়া সংগঠক ছিল না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্রীড়া সংগঠক না। তাহলে তারা কিভাবে বুঝবে যে আজকে বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে এখানে আসছে? আপনার কি মনে হয় যে কেন সংগঠকদের একপাশে সরিয়ে তারা আসলে আসলে মানে এটা তাদের একটা ক্ষমতার অপব্যবহার করার যেটা অপপ্রয়াস, সেটাই তারা দেখাচ্ছে। দেখেন ক্লাব সংগঠকদের কিভাবে ইনসাল্ট করেছে একের পর এক। আপনি দেখেন, এটা এই 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে এরপরে যত নির্বাচন হবে সব নির্বাচনগুলি একটা এক্সাম্পল হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বা যে কোনো নির্বাচন। কিন্তু আমরা কি দেখলাম, এই নির্বাচনটা একটা মানে মানে মকারি হয়েছে। এখানে সবার একটা হাস্যরসের সৃষ্টি হয়েছে যে কিভাবে নির্বাচন হয়েছে। তো এই জিনিস তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম যে গত 15-17 বছর বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে এই একটি ভোট দেওয়ার জন্য মানে মানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তো সেই জিনিসটা 5ই আগস্টের পরে
অ্যাটলিস্ট চেয়েছিলাম যে এই ক্রিকেট বোর্ড বা ফেডারেশনগুলিতে একই মানে ভালো নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এখানেও কিন্তু একই চিত্র দেখতে পেলাম। এবং ক্লাবগুলিকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তারা ইনসাল্ট করেছে, আপনি দেখেন সংগঠকদের। তো এই জিনিসটা কিন্তু বিসিবি আরো আগে কিন্তু আমাদের সাথে বসে সুন্দরভাবে। বাবু ভাই একটু অ্যাড করতে চাই, এই যে ক্রিকেট বোর্ডের 25 বছর পূর্তির একটা বড় আয়োজন, আপনারা কি দাওয়াত পেয়েছিলেন? একেবারেই না, কাউকে দাওয়াত করেনি। আশ্চর্য পসিবল বলেন? আমরা তো মানে এটা নেগোশিয়েট করার একটা সুযোগ ছিল, কিন্তু সেটাকেও তারা ইগনোর করেছে, তারা কোনোভাবে আমাদের মূল্যায়ন করেনি। আমি বাবু আপনার কাছে আসবো। আমাদের সাথে রয়েছেন আদনান, যিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম চেয়ারম্যান। দীপন, আমি আশা করি আপনি শুনছেন আমাকে। জি, আমাদের সাথে দেব চৌধুরী রয়েছেন, ক্রীড়া বিশ্লেষক, এবং রফিকুল ইসলাম বাবু রয়েছেন। তাদের তো অভিযোগ আপনারা জানেন, ক্রিকেট বোর্ড জানে যে তারা কি অভিযোগ করেছেন। আপনারা প্রথম বিভাগ শুরু করতে যাচ্ছেন 14ই ডিসেম্বর থেকে, আমরা জানি। নতুন যেই প্রসঙ্গটা এনেছেন রফিকুল ইসলাম, তিনি বলছেন যে যেই ক্যালেন্ডার রয়েছে, বর্ষপঞ্জিকা রয়েছে বিসিবির, সেই বর্ষপঞ্জিকা নতুন পরিচালনা পর্ষদ তারা সেই বর্ষপঞ্জিকা মেনটেন করছে না, এবং তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগকে উপেক্ষা করে প্রথম বিভাগের খেলা শুরু করতে যাচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন দীপন? আসসালামু আলাইকুম। জি, আপনি যে প্রশ্নটা করেছেন আমি খুব শর্টকাটে ছেড়ে দিই, বিকজ আমি একটা পারিবারিক প্রোগ্রামে আছি। জি। প্রথম প্রশ্নটা হলো, উনি যেটা বলছে যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনকে আমরা ইগনোর করে প্রথম বিভাগ শুরু করেছি, এবং এটা ক্যালেন্ডার করা ছিল। সোফার আমার মনে হয় একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, 6ই আগস্টের ইলেকশনের পরে, ইলেকশনের পরে আমরা কিন্তু নতুন বোর্ড আসার পর আমরা স্টার্ট করেছিলাম সিসিডিএম এইভাবে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পরপর করব। ফার্স্ট ডিভিশন করার কারণটা ছিল আমরা কিন্তু সিসিডিএম থেকে ক্লিয়ার করে দিয়েছিলাম দিস দ্য রিজন বিকজ অফ প্লেয়ারদের অ্যাডভান্টেজের জন্য, প্লেয়ারদের অ্যাডভান্টেজের জন্য, প্লেয়ারদের সুবিধার জন্য এইভাবে গেছে। আমরা কিন্তু সিস্টেমেটিক গেছি, আমরা কিন্তু 20টা ক্লাবকে প্রথমে ডেকেছি মিটিং এ ফার্স্ট ডিভিশনের জন্য, এবং ওখানে অলমোস্ট ক্লাব কখনোই বলে নাই যে আমাদেরকে বন্ধ রাখেন, থার্ড ডিভিশন দিয়ে শুরু করেন, সেকেন্ড ডিভিশন দিয়ে শুরু করেন, আপনারা গত বোর্ডের ক্যালেন্ডার অনুযায়ী ফলো করেন, এই ধরনের কোনো কথা ওঠে না। তারা যে জিনিসটা বলেছে যে লিগটা তারা জানুয়ারি মাসে খেলতে চায়, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা আপনাদের ফাইনান্সিয়াল অবস্থা, বিকজ আমি আপনাকে ক্লিয়ার করে, আমি কিন্তু ক্লাব থেকে আসা লোক, আমারও ক্লাব আছে, সো আমি জানি ক্লাবে করতে কি প্রবলেম হয়। তো আমরা তখন বলেছি আমরা যে বোর্ড থেকে পার্টিসিপেট মানিটা বাড়িয়ে দিব, আপনাদেরকে ফাইনান্সিয়াল ভাবে সাপোর্ট দিব, আপনারা খেলেন। তখন অনলি 3টা ক্লাব এটা নেগেটিভ বলে ওখান থেকে উঠে আসছে, আর একটা ক্লাব মিটিং এ ছিলেন না। অলমোস্ট ক্লাব রাজি হয়েছিল ওর নামকে, ওই আমি কিন্তু ডেটও দিয়ে দিয়েছিলাম 5-6, এবং তারা রাজি হয়ে চলে আসছে ওখানে, এটা এভিডেন্স সহ আমার কাছে আছে, সিসিডিএম এর চেয়ারম্যান বলছি আমি। এখন আপনারা প্রশ্ন করছেন, তারপরে কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করেছি, হঠাৎ তারা উদয় হলেন যে এই অবৈধ বোর্ডের আন্ডারে খেলবে না। ভাই, এটা তো সিসিডিএম এর দায়িত্ব না, বোর্ড যদি অবৈধ হয় ওনাদের অনেক রকম সুযোগ সুবিধা আছে, ওনারা কিন্তু সেইভাবে আন্দোলন করতে পারেন বা যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সিসিডিএম তো লিগ বন্ধ রাখে নাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা কি কোথাও বলেছি যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন লিগ হবে না? আমরা বলিনি। আমরা যদি সময় মতন চেষ্টা করতাম, সময় মতন লিগটা শুরু করতে পারতাম, এতদিন সেকেন্ড ডিভিশন লিগও মাঠে চলে আসতো, থার্ড ডিভিশন লিগও শুরু হয়ে যেত। আমি একটু আদনান, আমি দীপন, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। যেটা বলছিলেন যে 20টা ক্লাবের মধ্যে 12টা ক্লাব নিয়ে, সূচিতে 20টা ক্লাবের কথা রয়েছে, যে 8টা ক্লাব দল বদলে অংশ নেয়নি বা যে 8টা ক্লাব খেলবে না সূচিতে নাম থাকার পরও, তাদের সাথে কি যোগাযোগ করা হয়েছে সিসিডিএম থেকে? দেখুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি সিসিডিএম এর চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সমস্ত ক্লাবের সাথে কথা বলেছি, আমার পরিচালকরা অনেকেই কথা বলেছে, আমার দুইটা ভাইস প্রেসিডেন্ট কথা বলেছে, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সাহেব 76টা ক্লাবকে দাওয়াত দিয়েছেন 4 জনে, যে শুনতে চান প্রবলেমটা কি, তারা ওখানে উপস্থিত হয়। আমি আরেকটু শেষ করে নিই যে অনেকভাবে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, আমরা কোয়াবের সাথে বসছি, কোয়া প্রেসিডেন্ট দুজনে মিলে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানেও তারা উপস্থিত হয়নি। এরপর আমরা কি করতে পারি বলেন? আমরা তো বারবার শুধু শুনছি
যে তারা খেলবে না। ইভেন আপনাকে আমি এইটাও ক্লিয়ার করে দিই, 12টা ক্লাব তো লিগে পার্টিসিপেট, ট্রান্সফারে পার্টিসিপেট করেছিল। 196টা প্লেয়ার টোকন তুলেছে। ইভেন পরে আরেকটা ক্লাব মৌখিকভাবে এবং আমাদের পার্টিসিপেট মানে উঠিয়ে নিয়েছে যে তারা খেলবে। এখন তারা আমাদেরকে জানাচ্ছে যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অন্যভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে, আমাদের লিগে অ্যাটেন্ড করা সম্ভব না। এটা হলো মৌখিক। আমরা আজ পর্যন্ত কোনোভাবে লিখিত কোনো ক্লাব পৃষ্ঠায় পাইনি যে তারা খেলবে না। এই ধরনের কোনো রকম চিঠি আমরা সিসিডিএম আমি আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই দীপন, যদি এই 8টা ক্লাব হয়তো খেললো না, আপনার 12টা ক্লাব নিয়ে প্রথম বিভাগটা করলেন, বাকি লিগগুলোতেও এভাবে যদি ক্লাবগুলো বয়কট করে লিগ, সেক্ষেত্রে কি আপনারা লিগ চালিয়ে যাবেন যে ক্লাবই থাকুক না কেন? দেখুন, আমাদেরকে আমাদের সূচি পালন করতেই হবে, আমাদের ক্যালেন্ডার মেনটেন করতে হবে। এখানে 1600 থেকে 2000 প্লেয়ারের ইনভলভমেন্ট, আমাদেরকে সবার কথা চিন্তা করতে হবে। যেহেতু ফার্স্ট ডিভিশনে অলমোস্ট মৌখিকভাবে, আমি আবারও রিপিট করছি, মৌখিকভাবে, লিখিত আমি কিছু পাইনি। আমি এখন পর্যন্ত বিশ্বাস করি 20টা ক্লাবে পার্টিসিপেট করবে। যদি না করে 12টা করে, 13টা করে, 14টা করে, আমরা এভাবে লিগ চালিয়ে যাব। থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন সেম ভাবেই আমরা স্টার্ট করব। কিছু করার নাই, আমি তো আমার ক্যালেন্ডার থেকে একটা বছর নষ্ট করে দিতে পারি না। আর আমরা কোনোভাবে 16 থেকে 1800 ছেলের জীবন নষ্ট করার অধিকার রাখি না। জি দীপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিসিডিএম চেয়ারম্যান আমাদের সাথে ছিলেন। আপনি শুনেছেন রুস্তম বাবু, কিছু বলবেন? এটা বলার কিছু আছে? ক্যালেন্ডার শিডিউল অনুযায়ী খেলা করবে, তো শিডিউলটা ব্রেক করছে কারা? আমার প্রশ্ন। এই যে এতগুলি ক্লাব, বাংলাদেশের এতগুলি খেলোয়াড় জড়িত আছে এখানে, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে কিন্তু 44টা ক্লাব আছে, তো তাদের এতগুলি খেলোয়াড়কে বঞ্চিত করছে তারাই। শিডিউল তো তারা ব্রেক করেছে। কিন্তু উনি বলছেন যে ওনাদের সময় মতো করে ফেলবেন লিগ, সময় মতো। তাহলে সময় মতো করলো না কেন? সময় তো গেছে, এর আগে তো 2 মাস ছিল। সেপ্টেম্বর মাসে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট ছিল, সিসিডিএম ছিল, বোর্ড ডিরেক্টররা ছিল, তখনও তো উদ্যোগ নেয়নি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। এবং বলছে খেলবে না, চিঠি দেওয়া হয়নি সেভারাল টাইমস, কিন্তু সব ক্লাবগুলি সাইন করে কিন্তু বিসিবিতে চিঠি দিয়ে বিভিন্ন অনিয়ম। অদ্ভুত একটা ব্যাপার। মানে আপনাদের কি এটা ইনফর্ম করা হয়েছিল যে সেকেন্ড এবং থার্ড ডিভিশন যে শিডিউলটা আছে সেই অনুযায়ী হচ্ছে না? না, এই সব ধরনের কোনো আলোচনাই হয়নি, ওরা নিজেরাই বয়কট করেছে। কিন্তু এটা কিভাবে হয়? মানে যেহেতু রফিকুল ইসলাম বাবু একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করেন, তিনি বলছেন উনি চিঠি দিয়েছেন, সিসিডিএম চেয়ারম্যান বলছেন কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি, এটা কিভাবে সম্ভব? আমাদের সম্মিলিতভাবে 44টা ক্লাবের সিগনেচারকৃত কিন্তু একটি চিঠি তাদেরকে দেওয়া হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে, বহু কিছু করা হয়েছে, তারপরেও তারা আসলে বুঝতে পারে না যে এখানে কিসের নোটিশ দেওয়া হয়েছে। দেবচৌধুরী, আপনি কিছু? এখন যে বিষয়টা আপনি বললেন যে এটা আসলে কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড, এবং এই যে চিঠির যে আলোচনা, তো রফিকুল ইসলাম আবু ভাই যেটা বলছিলেন যে 44-45টা ক্লাব যে সাইন করে ক্রিকেট বোর্ডকে জানিয়েছে তারা পার্টিসিপেট করবে না, তো আমার মনে হয় যে এটা তো গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমে আলোচনা হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে কি, এখন চিঠি তাদের কাছে গিয়ে থাকলে তারা যদি সেটা ইগনোর করতে চান তারা সেটা করতেই পারে। আমরা কি এখান থেকে আবার ফিরে এসে আপনার কাছ থেকে শুনতে পারি? আপনারা দেখছেন খেলার আড্ডার সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমাদের সাথে স্টুডিওতে আছেন দেবচৌধুরী ও রফিকুল ইসলাম বাবু। দেব, আপনি বলছিলেন যে এই যে সিচুয়েশনটা রয়েছে, দুপক্ষই বলছে যে তারা তাদের সাইড থেকে, তো যেমন রফিকুল ইসলাম বাবু একটু আগে বললেন যে নক করা হয়েছে, বিসিবিকে জানানো হয়েছে, বিসিবি বলছে তারা এরকম কোনো আনুষ্ঠানিক চিঠিপত্র পায়নি। আচ্ছা, ব্রেকের আগে যেটা বলছিলাম যে এই ব্যাপারটা কিন্তু গণমাধ্যমে আলোচনাও হয়েছে এবং গণমাধ্যমে স্পষ্ট লেখা হয়েছে যে 43 বা 44টা ক্লাব যে সাইন্ড এবং তারা বলেছে তারা লিগ খেলবে না। আমি যদি ভুল না জেনে থাকি, ফার্স্ট উইক অফ নভেম্বর এই চিঠিটা বিসিবিতে যাবার কথা। আমি আর একটু পেছনে যাই, সেটা হচ্ছে যে আপনার দীপন ভাই যেটা বলছিলেন যে 6ই আগস্ট, উনি একটু হয়তো ভুল করেছেন, ইলেকশনটা 6ই আগস্ট হয়নি, ইলেকশনটা হয়েছে 6ই অক্টোবর, উনি 2 মাস পেছনে আছেন আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, থার্ড ডিভিশন শুরু হওয়ার কথা ছিল হচ্ছে অক্টোবরে, সেপ্টেম্বরে যখন বোর্ডটা ছিল তখন কিন্তু তারা এই ব্যাপারটা কি আলোচনাতে এনেছিল যে ইলেকশনের পরপরই আমরা এটা শুরু করব, কেননা আপনি ইলেকশনের কারণে যদি ক্রিকেট থমকে যায় তাহলে সেটা ভালো কোনো সাইন না, ভালো কোনো বিষয় না। সো ওই বোর্ড ওই সময় তো বুলবুল ভাই ছিলেন, অন্য কেউ তো ছিলেন না। সো ওই সময়ে যদি এই ডিসিশনটা নেওয়া থাকতো যে আমরা ইলেকশন হবার
আমি যেটা শুরুতেই বলছিলাম যে ইলেকশন হওয়ার পরে দপ্তর বন্টন গুছিয়ে নিতেও সপ্তাহখানিক না, কিন্তু সময় ওনারা তো লাগে election That is এর absolutely mechanism fine. দুদিনের ভিতর করে জি, ফেলছে election, সব। জি, জি। যে ইলেকশন Within 2 হবার days এর ভিতরে সব স্ট্যান্ডিং কমিটিগুলি করে ফেলেছে। সেটাই মানে 7 দিন পরে আমরা শিডিউল যখন একটু বিভ্রাট হয়েছে সেটা ম্যানেজেবল, কিন্তু সেকেন্ড এবং থার্ড ডিভিশনে নিয়ে কোনো আলোচনা না করে ফার্স্ট ডিভিশনটাই সামনে আনা, ফার্স্ট ডিভিশনটাই শুরু করে দেওয়া, এই ব্যাপারটা কেন হলো এটা সম্পর্কে আমার কাছে আসলে স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। আর ক্লাবগুলো যখন বলেছে, বা গণমাধ্যমের কথা তো আপনারা যদি আমলে নিতে না চান আপনারা আমলে নিতে নাই পারেন, কিন্তু গণমাধ্যমে যখন ব্যাপারগুলো আসে তখন ব্যাপারগুলো একটু সিরিয়াসলি ভাবা উচিত যে আপনি যখন জানছেন বা শুনছেন, আমি ধরেই নিচ্ছি চিঠি যায় নাই, বাবু ভাই সঠিক কথা বলছেন না, বাবু ভাইয়ের চিঠি পাঠায় না, চিঠি পকেটে নিয়ে বসে আছে, আমি ধরে নিচ্ছি বাবু ভাইয়ের পকেটে এখন চিঠি আছে, যে ওই 44 বা 45 ক্লাবের প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি যারা সাইন করেছে ওই চিঠিটা বাবু ভাইয়ের পকেটে আছে, বিসিবির কাছে যায় নাই, গণমাধ্যমে তো এসেছে 3 মাস আগে। সো তখন যদি ব্যাপারটা আমলে নিয়ে সবাইকে আস্থায় নিয়ে আলোচনা করা হতো, আমার মনে হয় এই পরিস্থিতিটা হয়তো জটিল হতো, কিন্তু এত জটিল হতো না। এর সঙ্গে আমি যোগ করি, সেটা হচ্ছে যে অনেকে একটা কথা বলার চেষ্টা করেন যে ক্লাব ক্রিকেটের দৌরত্ব, ঢাকার ক্লাব ক্রিকেটের দৌরত্ব ভাঙতে হবে, হ্যান ত্যান। ঢাকার ক্লাব ক্রিকেটের বড় ক্লাবগুলো বিভিন্ন সময় পাওয়ার প্র্যাকটিস করেছে বাবু ভাই, দ্যাট ইজ ট্রু, না, ঠিক আছে। এটা না মানার কোনো কারণ নাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে জেলা এবং বিভাগ থেকে 10 জন সম্মানিত পরিচালক এসেছেন, এই বোর্ডে যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কোথায় ক্রিকেট সংগঠক ছিলেন, কোথায় কোথায় কাজ করেছেন? এই যে সহসভাপতি একজন আছেন, তিনি কোন যুগে কোথায় বরিশালের ক্রিকেট সংগঠক ছিলেন, ঢাকার ক্লাবে কোথায় কাজ করেছেন? আপনি ট্র্যাক রেকর্ড যদি বের করে দেখেন, এদের 10 জনকে আপনি হয়তো ক্রিকেট প্লেয়ার পাবেন, আপনি হয়তো ক্রিকেটের সঙ্গে মোটামুটি সম্পৃক্ততা আছে এরকম পাবেন, ক্রিকেট পছন্দ করেন, ভালোবাসেন এরকম পাবেন, কিন্তু ক্রিকেট সংগঠক খুঁজে দেখবেন আপনি। আপনি বারবার ঢাকার ক্লাব ক্রিকেট বা ঢাকার ক্লাবগুলোর দিকেই আঙ্গুল তুলছে। মানে তীর ছুড়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটা আমি পার্সোনালি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। কিন্তু বাংলাদেশের সংগঠকরা না থাকলে তো ক্রিকেট অনন্ত, কালচারটাই আমি দাঁড়াতো না। শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কথাটা কেন বলছি, আমি স্পষ্ট মনে আছে আমরা তখন ছোট ছোট, একদম ছোট, নেইল ফেয়ার ব্রাদার নামের এক ভদ্রলোক ছিলেন 1992 ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড টিমে, এই বাংলাদেশকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নেইল ফেয়ার ব্রাদারের মতো প্লেয়ার খেলে গিয়েছে, ওয়াসিম আকরামের মতো লিজেন্ডারি প্লেয়ার খেলে গিয়েছে। আমি উদাহরণ দুটো এই জন্য দিলাম যে 1990-তে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়াসিম আকরাম কী ক্যারেক্টার ছিল এটা কারোর বোঝানো লাগবে না। আমরা ছোট, আমরা টিভিতে বসে থাকতাম ঢাকা প্রিমিয়ার লিগ দেখার জন্য। এই যে ঢাকার ক্লাবগুলো বাংলাদেশ ক্রিকেটটাকে এই জায়গায় এনেছে, এই জায়গায় আনার সঙ্গে সঙ্গে এই যে বাংলাদেশের ক্রিকেটাররা যে টাকা পয়সা পায়, আমি ন্যাশনাল টিম মানে হিসেবের বাইরে রেখেই বলছি, প্রিমিয়ার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডিভিশনের প্লেয়াররা যে টাকা পায়, সারা বাংলাদেশের সব জায়গায় খেলে ক্রিকেটাররা যে পরিমাণ টাকা পায়, শুধুমাত্র ঢাকার ক্লাব ক্রিকেট থেকে ক্লাব ক্রিকেটাররা তার 10 গুণ টাকা পায়। ঢাকার ক্লাব ক্রিকেটাররা যদি মনে করে যে ভাই আমার দরকার নাই, বহুত দিছি ক্লাব আর চালাবো না, এই ক্রিকেটাররা কই যাবে? এই ক্রিকেটারদের ক্লাব মানে এই যে বছরে একজন প্রিমিয়ার লিগের টপ মোস্ট প্লেয়ার 50, 60, 70 লাখ টাকা নিচ্ছেন, ভাই 10 লাখ টাকা পাবে না ঢাকার ক্লাব ক্রিকেটের কর্মকর্তা যদি বলে যে ক্লাব চালাবো না। সো ঢাকার ক্লাব ক্রিকেটকে আপনি ইগনোর করতে পারবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের সঙ্গে ইটস লাইক ব্লাড। বাংলাদেশের যে ঢাকার ক্লাব ক্রিকেট আছে এটা বাংলাদেশ ক্রিকেটের ব্লাড, আর শরীর থেকে ব্লাড বের করে নিলে কি অবস্থা হয় এটা বোধহয় কাউকে বোঝাইতে হবে না। সো আপনি ঢাকার ক্লাব ক্রিকেটকে যদি ইগনোর করেন, ইনসাল্ট করেন, ঢাকার ক্লাব ক্রিকেটকে যদি আপনি আস্থায় না নেন, তাদেরকে বিভিন্নভাবে ব্যাকফুটে প্রেস করেন, কারো কিচ্ছু হবে না, ক্ষতি হবে বাংলাদেশের ক্রিকেটের। সর্বোপরি ক্রিকেটার ছাড়া তো ক্রিকেটের কোনো অস্তিত্ব নাই। আপনার প্রিমিয়ার লিগের প্লেয়াররে আপনি খেয়াল করে দেখবেন যে 3টা ডিভিশন ক্রিকেট লিগে আমার অনুমান, আমি শিওর না, প্রতি বছর কম করে হলো 100 কোটি টাকা টার্নওভার হয়, সবকিছু মিলে। এখানে আমরা শুধু প্লেয়ার দেখছি, ভাই যে মানুষটা রান্না করে ওর পরিবার চলে, যে মানুষটা গাড়ি চালায়, যে মানুষটা মেসেজ করে, আপনি এই ব্যাপারগুলো ইগনোর করতে পারেন না। কিন্তু কথায় কথায় কি হয়, ঢাকার ক্লাব ক্রিকেটের দৌরত্ব ভাঙতে হবে, ভাঙেন, চালান বাংলাদেশের ক্লাব ক্রিকেট। বাবু দেব চৌধুরী যেটা বলছিলেন যে বসার কথা বা সমঝোতার কথা, মাত্রই আমরা যখন কথা বলছিলাম দীপনের সাথে, সিসিডিএম চেয়ারম্যান, তিনি বলছিলেন যে বোর্ড সভাপতি তো আহ্বান করেছেন বসার, সেখানে তো আপনারা জাননি, এরকম একটা অভিযোগ তিনি করেছেন। শোনেন, এমন স্টেজে গেছে তখন অনেক দেরি হয়ে গেছে, ক্লাবগুলিকে ইনসাল্ট করতে করতে মানে এটার চূড়ান্ত পর্যায়ে গেছে। তারপরে দেখছে নিরুপায়, তখন হলো চায়ের দাওয়াত দিয়েছিল, আমি যদিও সরাসরি কোনো ইনভাইটেশন পাই নাই। রং চা না দুধ চা? একটা কিছু বাবু ভাই তো চাই খায় না, আর চায়ের দাওয়াত দিলে এখন যাবে যেটা না। হয়েছে হয়তো ঠেকায় পরে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরে ইনভাইট করেছে। তার আগে কিন্তু অনেক স্কোপ ছিল এই যে ক্লাবগুলির সাথে বসার,
তাদের সাথে একটা সমঝোতা করা, মানে ততক্ষণে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনারা খেলবেন না। বিকজ একটি জিনিস এখানে আমি বলবো, তারা কেউ ক্রীড়া সংগঠক না। ক্রীড়া সংগঠক হলে তাহলে ক্রিকেট ক্লাবগুলিকে মূল্যায়ন করত, সংগঠকদের মূল্যায়ন করত। আজকে বাংলাদেশের ক্রিকেটটা এই পর্যায়ে আসছে এই সংগঠকদের জন্য। এই কিছু ক্লাব যখন ওই খেলোয়াড়রা চালাতো, সংগঠকরা চালাতো, তারাই খেলতো, তারাই পয়সা দিত, এই স্টেজ থেকে কিন্তু আজকে এই ক্রিকেটটা এই পর্যায়ে আসার পরে সবাই মানে রেডিমেড সব কিছু পেয়ে গেছে। তো সুতরাং এখন পাওয়ার অ্যাপ্লাই করতে হবে, ক্লাব বাদ দিতে হবে, ক্লাব কমাতে হবে, দৌরাত্ম্য কমাতে হবে, এসব ফালতু কথা বলে সবাইকে দূরে মানে ঠেলে দিয়েছে। তো এখন এই জিনিসটা সমাধান করা বিসিবিরই দায়িত্ব। এবং দেখেন আরেকটা কথা বলেছে যে আমরা শিডিউলের বাইরে যেতে চাই না, আমাদের এটা আছে। দেখেন শিডিউলটা ব্রেক করেছে কে? সেপ্টেম্বর অক্টোবরে 3rd ডিভিশন, নভেম্বর ডিসেম্বরে 2nd ডিভিশন হওয়ার কথা। এটা কি ক্লাবগুলি বলছে যে আমরা খেলবো না 3rd ডিভিশন 2nd ডিভিশন? কেউ বলেছে? অক্টোবর থেকে হচ্ছে 3rd ডিভিশন শুরু হওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে উদ্যোগ নেওয়ার কথা ছিল, দলবদল, ঠিক আছে, কিন্তু সেটাও করে নাই। তা উপরন্তু তারা অবৈধভাবে 1 বছরে 2টা লিগ করার আয়োজন করেছিল তাদের সুবিধা মতো। তারা তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা নিশ্চয়ই বলবে যে নির্বাচন চলছিল, আমরা কিভাবে আমি এই কথাটা শুরুতেই বলেছি, কোনো খেলা বন্ধ ছিল না। আপনার নির্বাচনের কারণে যেন খেলা বন্ধ না হয় সেটা এই বোর্ডের আগে ডিসিশন নেওয়া উচিত ছিল। আমি শুরুতেই বলছিলাম যে বুলবুল ভাই তখন তো প্রেসিডেন্ট, তখনও তো তিনিই প্রেসিডেন্ট। সো এই ব্যাপারটা মাথায় ছিল যে নির্বাচনের সময় তো অনেক রকম আপনার মেরুকরণ থাকে, নির্বাচন একটা বড় কর্মযজ্ঞ। সেই নির্বাচনের পর আমি 1 অক্টোবর যেহেতু শুরু করতে পারছি না, 6 তারিখ নির্বাচন, 1 অক্টোবর লিগ শুরু হয় না, এটা সবাই বুঝে, বাবু এটা মানবেন। তো তখনই ডিসিশন নেওয়া উচিত ছিল যে সেপ্টেম্বরে যে দলবদলটা আমরা করে রাখি, 1 তারিখের জায়গায় আমরা 8 তারিখে শুরু করবো বা 10 তারিখে শুরু করবো, সেই ডিসিশনটা তারা নেন নাই। উপরন্তু যেটা হয়েছে কি, আমার যেটা মনে হয় যে এইখানে ক্রিকেট সংগঠকরা যে কোনো কিছু একভাবে ভাবেন, আর যারা সরাসরি ধরেন ক্রিকেট অর্গানাইজার না, তাদের ভাবনার লেভেলটা বোধ হয় একটু ভিন্ন। আপনি চিন্তা করে আমরা বলেন তো, এই যে বিভিন্ন বিভাগ থেকে যে পরিচালকরা বিভিন্ন সময় এসেছেন, ক্রিকেট বোর্ডে গত 16 বছরে ছিলেন, আপনি খুলনাতে কয়টা প্রিমিয়ার লিগ হয়েছে, কয়টা 1st ডিভিশন হয়েছে, চট্টগ্রামে কয়টা হয়েছে? এখন এই যে বলা হয় যে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে আপনি 30 জন কাউন্সিলর দেবেন, সেই 30 জন কাউন্সিলর থেকে মানে চেষ্টা করা হয়েছিল 4 জন ডিরেক্টর। এইটা যদি হিসেব হয়, বাংলাদেশের কোনো জায়গা থেকে ডিরেক্টরই আসা উচিত না। কেউ কোথায় লিগ চালাতে পারে নাই। চট্টগ্রাম থেকে 2 জন ডিরেক্টর ছিলেন, ক্ষমতাবান ডিরেক্টর ছিলেন। আকরাম খান বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন ছিলেন। কয়টা লিগ চলছে চট্টগ্রামে? এই প্রশ্নটা কখনো কেউ করছে না। হয়েছে কি, এই যে যখন আপনার নানান রকম মেরুকরণ শুরু হয়েছে নির্বাচন নিয়ে, তখন এই যে জেলা এবং বিভাগ থেকে যে প্রতিনিধি নির্বাচন করা কিংবা ডিরেক্টর নির্বাচন করা, তখনই হচ্ছে পুরো বিষয়টা একটু গোলমেলে হয়ে গেছে। এবং এই গোলমেলে হয়ে যাবার ফলে যেটা হয়েছে যে সবাই মনে করে নিয়েছে না তারা পারবেন, ক্লাব ক্রিকেট বা ক্লাব ক্রিকেট না থাকলেও চলে, ম্যানেজেবল, সো। কিন্তু ওই যেটা বললাম যে ক্লাব ক্রিকেট, ঢাকার ক্লাব ক্রিকেট স্পেসিফিক্যালি বাংলাদেশ ক্রিকেটের ব্লাড লাইন অনন্ত। এই বাংলাদেশ ক্রিকেটের ব্লাড লাইন যদি আপনি কোনোভাবে ক্লিয়ার আপ করেন, এটা আপনাকে বিরাট মাসুল দিতে হবে। এবং সংগঠকদের লাগবে না, প্লেয়ারদের যখন রুজিতে আঘাত পড়বে বা অলরেডি পড়ছে, প্লেয়াররাই দাঁড়াবে, প্লেয়াররাই প্রশ্ন তুলবে। অলরেডি কোয়াব, আপনি মিঠুনকে ফোন দেন, মিঠুনকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, মিঠুন আমি যতটুকু জানি হি ইজ ট্রাইং হিজ বেস্ট বিং দ্য কোয়াব প্রেসিডেন্ট। কারণ কি, বিং দ্য প্রেসিডেন্ট তার মাথায় থাকে ভাই আমার 2nd ডিভিশনাল প্লেয়ার, 1st ডিভিশনাল প্লেয়ার, প্রিমিয়ার লিগে যারা ন্যাশনাল প্লেয়ার তাদের তো ভাই প্রচুর টাকা, এক সিজন না খেললে কিছু হবে না, বাকিদের কি হবে? রুট লেভেলের প্লেয়াররা চলবে কিভাবে? এক্স্যাক্টলি, আপনি খ্যাপ খেলে বেড়াবেন, সেটাই বন্ধ করে দিয়েছে। দেখেন খেলবেন, আপনার খুলনায় লিগ হয়, যশোরে লিগ হয়, আপনার সিলেটের লিগ হয়, নিয়মিত হয় না, কোথাও হয় না। আমি আরেকটা লাস্ট বলছি এই ব্যাপারে, এই যে বোর্ডটা দায়িত্ব নিয়েছে আপনার 6th অক্টোবর 2025 দ্য ইলেকশন হ্যাজ বিন ডান। ইলেকশনের পরে আমরা আজকে যখন শোটা করছি, আজকে হচ্ছে 12ই ডিসেম্বর, তাই তো সময়ের হিসাবটা কত? 2 মাস 6 দিন বা 7 দিন। 2 মাস 6-7 দিন আপনি কারো মুখে শুনেছেন যে আমরা খুলনাতে প্রিমিয়ার ফার্স্ট, আমি 2nd 3rd বার দিচ্ছি, লিগ চালাবো, সিলেটে চালাবো, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে চালাবো, গাজীপুরে চালাবো? কারো মুখে আলোচনা শুনছেন আপনারা? আপনি শুনছেন, আমি তো শুনি নাই। অর্থাৎ আপনারা বলছেন ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করবেন, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন, পুরো দেশে ক্রিকেট আপনারা ছড়িয়ে দেবেন, আপনারা বিভিন্ন জায়গায় গেলেন, টি20 খেললেন, এই করলেন ওই করলেন, রং সাজালেন, তামাশা করলেন। না, কিন্তু আমরা তো দেখি, ওয়্যার ইজ দ্য লোকাল, দিস ইজ মাই কোশ্চেন, ওয়্যার ইজ দ্য লোকাল ক্রিকেট? কোথায় কোন কর্মকর্তা, কোন কাউন্সিলর? বলা হয়েছে যারা বিভিন্ন জেলার কাউন্সিলর তারা সেই জেলার ক্রিকেটের প্রেসিডেন্ট। আরে বাবা,
তা প্রেসিডেন্ট সাহেবরা বিভিন্ন জেলায় কি করেছেন, কয়টা লিগ চালিয়েছেন, কয়টা লিগের আপনার দলবদল হয়েছে, কোনো খবর নাই। এখানের বটম লাইনটা হচ্ছে এই যে বিভিন্ন জেলায় লিগগুলো চালাবে, কারা খেলবে? ক্লাবগুলো খেলবে। ক্লাবগুলো কারা চালায়? সংগঠকরা। এখন যারা আছে তাদের সঙ্গে জেলা পর্যায়ের যে সংগঠক, পোর খাওয়া সংগঠক, ক্লাব সংগঠক, তাদের সাথে কোনো ইন্টারাকশনই নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি মানে লোকাল ক্রিকেট নিয়ে আমার জেনারেশনের সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি জেলা আমি ঘুরেছি বাংলাদেশের। সো এটা আমি দায়িত্ব সহকারে বলছি, লোকাল ক্রিকেটে যে সমস্ত অর্গানাইজাররা আসছে তাদেরকে তো আস্থায় নেওয়া হয় নাই। আপনি ঢাকার ক্লাব ক্রিকেট ভুলে যান, ঢাকার ক্লাব ক্রিকেট তো পচা, ভালো চলে না, বাদ দেন, লোকালি চলেন। জি, তবে আমার মনে হয় যে যারা দেখছেন আমাদের তারা নিশ্চয়ই জানতে চান তামিম ইকবাল আসলে এই সময়টাই কি ভাবছেন। এটা আমরা টুকটাক আমাদের আইডিয়া রয়েছে, তারপর আমরা ফিরে এসে রফিকুল ইসলাম বাবুর কাছে নিশ্চয়ই জানতে চাইবো। খেলার আড্ডার সময় হচ্ছে আরও একটা বিরতির, ফিরে আসছি এই দুর্দান্ত আলোচনা নিয়ে। আপনারা দেখছেন খেলার আড্ডা, সাথে রয়েছে আমি তাই বনত, আমাদের সাথে রয়েছেন রফিকুল ইসলাম বাবু এবং দেব চৌধুরী। বাবু, আপনার কাছে ফিরতে চাই। ব্রেকে যাওয়ার আগে যেটা বলছিলাম, তামিম ইকবাল, তার সাথে আমারও কথা হয়েছে। তিনি নির্বাচনের আগে আপনাদের পক্ষেই ছিলেন, আমরা সবাই দেখেছি। এখন তিনি আবার ক্রিকেটারদের পক্ষে কথা বলছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসাবে সে এটা করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে ওভারঅল যে এটা অবৈধ বোর্ড এবং এই বোর্ডের অধীনে সে যাবে না, এটা কিন্তু সে বারবারই বলছে, এখনও বলছে। সুতরাং সে এই কথাই কিন্তু আমাদের সাথে আগে ছিল, এখনও আছে। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে সে বলতেই পারে যে খেলবে, এটা খেলোয়াড় হিসাবে সে বলতে পারে, এটা তার এটা ব্যক্তিগত জি, মানে তিনি চাচ্ছেন খেলাটা হোক, কিন্তু বোর্ড অবৈধ এই সিদ্ধান্ত থেকে সে আসেন, ফিরে আসেন, সে আমাদের সাথে আছে এটার ব্যাপারে। জি, এখন ধরেন এই বোর্ডই চললো, আমরা ধরে নিচ্ছি যে এই বোর্ড লম্বা সময় যতদিন তাদের মেয়াদ রয়েছে তারা সাস্টেইন করবে, ততদিন পর্যন্ত কি আপনারা খেলবেন না? আপনি একটি কথা মনে রাখবেন, এটা কিন্তু হাইকোর্টে পেন্ডিং আছে একটি মামলা, ঠিক আছে, বা একাধিক মামলা আছে। তো এখানে আপনি এটা সময়ের ব্যাপার, কারণ যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন, সাংবাদিকরা আরও বেশি জানেন আমাদের থেকে। যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে, এই প্রক্রিয়া নির্বাচন গত 15 বছরে সবাই বলে যে বাজে নির্বাচন হয়েছে, আসলে বাজে হয়েছে, তার ওটাকেও হার মানিয়েছে এই নির্বাচন, এত বাজে হয়েছে। সুতরাং এই বোর্ড টিকবে বলে আমার মনে হয় না। আমি এক কথায় বলতে পারি, এটা সময়ের ব্যাপার। জি, এই যে আপনারা সংবাদ সম্মেলন করেছেন, সেটা নিয়েও বিসিবির যারা পরিচালক রয়েছেন বা যারা সিসিডিএম চালাচ্ছেন তারা তো দেখেছেন। তারা ইনফ্যাক্ট তাদের যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও তারা এই বিষয়ে কথা বলেছেন। তাদের প্রেস কনফারেন্সে সিসিডিএম চেয়ারম্যান ছিলেন ফারুক আহমেদ, ছিলেন বাবু সাহেব ছিলেন। আপনি তো এই প্রেস কনফারেন্স দেখেছেন, আপনার কেমন লেগেছে দেখে ওনারা যা বলেছেন? না, আমার একেবারে ভালো লাগেনি, কারণ যে সমস্ত তথ্যগুলি দিয়েছে সব হলো মিথ্যাচার করেছে। ওনারা যে বলেছেন যে ওনারা না খেললে না খেলুক, আমরা টুর্নামেন্ট চালিয়ে দেবো, এই ধরনের একদমই কথা বললে ক্রিকেট চলে না। তারা যে সংগঠক না সেটার প্রমাণ হলো আরেকবার রেখেছে এই প্রেস কনফারেন্সে। তারা জোর দিয়ে করতে চায় সবকিছু, অবৈধভাবে সবকিছু করতে চায়, এটা সম্ভব নয় বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেটে ক্লাবগুলির যে অবদান, সংগঠকদের যে অবদান, সেটা অস্বীকার করলে কি হয় সেটার পরিণামটা তারা কিছুদিনের বুঝতে পারবে। নির্বাচনের আগে 15টা ক্লাব নিয়ে ফারুক আহমেদ যে বিষয়টা উত্থাপন করেছিলেন আর কি, সেই বিষয়টাকে এখন তো তিনি চাচ্ছেন ক্লাবগুলো খেলুক, তাই না? তো এই বিষয়টাকে আপনারা কিভাবে আপনি একটি জিনিস দেখেন, 5ই আগস্টের পরে যখন লিগটা হলো, অক্টোবরে শুরু হলো, তখন কিন্তু এই 15টি ক্লাবকে বৈধতা সেই দিয়েছে। এবং যদি অবৈধই হতো তখন কিন্তু দিলে কারো কোনো কথা থাকতো না। কিন্তু পরবর্তীতে সে দেখলো যে ক্লাবগুলি হয়তো তার হাতে নেই, নির্বাচনে সে ভালো করতে পারবো না, তখন সে কিন্তু নিজে আবার যে রিট করেছে। আপনার এই যে দ্বিচারিতা, এটা তো এইসব জিনিস মানে বাংলাদেশে ক্রিকেটে এগুলি চলে না। এগুলি করে কেউ কোনোদিন বেশি দিন টিকতে পারে না। আপনি দেখবেন, অচিরেই দেখবেন যে এগুলির রেজাল্ট ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, যে 2 নম্বর এগুলি তারা করেছে সেটার ফলাফল তারা ভোগ করবে একদিন ইনশাল্লাহ। ক্রিকেটারদের আন্দোলনের একটা বিষয় আমরা শুনছি, কোয়াব থেকে তো আপনাদের সাথে কথা বলেছে নিশ্চয়ই, কোয়াবের সভাপতি মিঠুনের কথা বলছিলেন দেব চৌধুরী, মিঠুনের সাথে কথা হয়েছে আপনার? মিঠুন একাধিকবার আমাদের সাথে কথা বলেছে, কিন্তু যে আন্দোলনটা হবে, আপনারা জানেন যে 3rd ডিভিশন এবং 2nd ডিভিশন মিলে 44টা ক্লাব আছে, এতগুলি ক্রিকেটার, ওরা তো 1st ডিভিশন নিয়ে নেমেছে, এতগুলি ক্রিকেটারকে তারা কিন্তু বঞ্চিত করছে। দেব যেটা বললো, তাদের রুজির ব্যাপার আছে, ছোট ক্লাবগুলির কিন্তু আরও বেশি প্রয়োজন, তারা উঠে আসছে কেবল, তারা দেশকে একসময় নেতৃত্ব দিবে, তাদেরকে কিন্তু থমকে দিয়েছে এই ক্রিকেট বোর্ডই। তারা কিন্তু শিডিউল বারবার বলছে, শিডিউলকে ব্রেক করা যাবে না, শিডিউল ব্রেক করেছে ক্রিকেট বোর্ড। না তো অক্টোবরেই খেলা শুরু হতো, নভেম্বরে শুরু হতো, কোনোটাই করেনি তারা মাঝখান থেকে 1st ডিভিশন শুরু করতে চাইছে। এবং একটি লিগ যেটা শেষ হয়েছে মার্চ এপ্রিলে, সেটা আবার আপনার মিঠুনের কি বক্তব্য ছিল বাবু ভাই আপনার কাছে, কি চেয়েছিলেন মিঠু, যদি ছোট করে একটু বলতেন? একটি কথাই হলো, সবাই তো চায় যে হ্যাঁ ক্রিকেটার ভালো, সবাই চায়, আমরাও চাই, আমরা খেলোয়াড়দের বিপক্ষে কোনোদিনও না।
তা আমাদের দাবি হলো এই যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলোয়াড়দের কেন না, ডিপ্রাইভ আপনারা তো খেলোয়াড়দের বিপক্ষে থাকার কথাই, আপনারা নিজেদের পয়সা দিয়ে ক্লাব চালান। জি, দেব চৌধুরী, তামিম অবৈধ বোর্ডের এগেইনস্টে আমরা খেলতে চাচ্ছি না, এবং দেখেন তারা কিভাবে অবৈধ কাজ একটার পর একটা করে আসছে। জি, আমি আমরা তো এখনো কোয়াবের পক্ষ থেকে সেভাবে কিছু দেখিনি, হয়তো খুব শিগগিরই আমরা এটাও দেখবো। দেব চৌধুরী, তামিম ইকবালের যে স্ট্যান্সটা, তিনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যে এই বোর্ড অবৈধ, তিনি নিজেও সভাপতি পদে নির্বাচন করবেন আমরা শুনেছিলাম, পরবর্তীতে নিজে নাম সরিয়ে ফেলেছেন, এখন বলছেন খেলাটা হোক, এই রিকোয়েস্টটা মনে হয় ওনাদের কাছেও রেখেছেন। তামিম ইকবালের এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এবং ওভারঅল তামিম ঠিক করছেন কিনা? দেখেন, তামিম ঠিক কি বেঠিক করছেন এটার জাজমেন্ট করবে হচ্ছে সাধারণ মানুষ বা ক্রিকেট ভক্তরা। বাবু ভাই মানে যেভাবে বললেন যে তামিম তার পার্সোনাল চয়েস আছে, তিনি এই মুহূর্তে তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের বোধহয় কাউন্সিল, যদি ভুল না করি, ওল্ড ডিওএইচএস যদি খেলতে চায় দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাবু ভাই সেটা সাপোর্ট করবেন। তো করেছে দলবদল অংশ নিয়েছে। আমি সেটাই বলছি। তো যেহেতু তামিম যে কোরামের সঙ্গে ছিল বা যে পক্ষের সঙ্গে ছিল, তারা যখন তামিমের এই ব্যাপারে কোনো সমস্যা দেখে না, সো এটা তাদের কল। কিন্তু আমার যেটা মনে হয়, বাবু ভাই স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু তামিমের এই অবস্থানটা তাদেরকে একটু হলেও বিব্রত করেছে। আচ্ছা, আমি জানি না বাবু ভাই স্বীকার করবেন কিনা, কিন্তু আমার এটা মনে হয়। লেটস সে এখন বাবু ভাই যদি এটা বলতেন যে ইন্দিরা রোড ক্রীড়াচক্র, উনি ধরেন ক্লাব নিয়ে সমাবেশ করছেন, প্রেস কনফারেন্স করছেন, টক শোতে অ্যাটেন্ড করছেন, আপনার আমার সাথে তর্ক করছেন, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু ওনার ক্লাব দলবদল করছে, ওনার সঙ্গে আর যারা ছিলেন তারা কি বলতো? ব্যাপারটা তাই কিনা? আমি বাস খুব সাধারণ একজন মানুষ হিসেবে আমার কথাটা বললাম। সো জিনিসটা হচ্ছে কি যে আপনি ইদার ইউ আর উইথ মি অর নট, এই সমস্ত ব্যাপারে দেব আমি একটু ইন্টারাপ্ট করি। আমি ফোনে আমাকে বলেছেন যে আমি যত কিছুই হোক, এই বোর্ড যত অবৈধ হোক, আমি তো ক্রিকেটারদের রুটি রোজগারে হাত দিতে পারবো না। দ্যাটস ইট সেইং। কে দিয়েছে হাত? বোর্ড ইটসেলফ, ইয়েস, তারাই তো এই ঘটনাটা ঘটাচ্ছে। আমি যতটুকু বুঝি, আপনারা বারবার ঘুরে ফিরে ইলেকশনের কথাটাতে আসছেন। 5টা কাউন্সিলরশিপ, 15টা কাউন্সিলরশিপ, 10টা কাউন্সিলরশিপ, একবার আপনি অবৈধ বলেন, একবার আপনি ফিরিয়ে দেন, একবার অবৈধ বলেন, একবার ফিরিয়ে দেন। মানে এইটা যখন হবে তখন সেই কাউন্সিলরশিপ নিয়ে, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আপনি কোন যুক্তিতে সেটাকে ডিফেন্ড করবেন, কোন যুক্তিতে সেটা সঠিক না সেটা বলবেন, সেটা আপনার কল, আপনার বিশ্লেষণ। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার সিম্পল হিসাব, ইদার ইউ আর উইথ মি অর নট। এটা হচ্ছে সেই সিচুয়েশন। এখন আমি তো বাবু ভাই এখানে আছেন বা অন্য কেউ যদি থাকতো, আমি একই উদাহরণ দিতাম যে বাবু ভাই যদি কালকে গিয়ে বলেন যে আমি ইন্দিরা রোড ক্রীড়াচক্র খেলবো, কিন্তু আমি এই কোরামের সঙ্গে আছি, আমি প্রশ্নটা করতে চাইনি, যেহেতু দেব চৌধুরী উত্থাপন করেছেন। আপনারা কি তাহলে তামিমের স্ট্যান্সে একটু বিব্রত? আসলে অবশ্যই কিছুটা তো বিব্রত, অবশ্যই আমি স্বীকার করি। জি, মানে আপনাদের সাথে থাকলে আপনারা আরেকটু কমফোর্টেবল জোনে থাকতেন। জি, আমি সেটাই তো বললাম। এখন এটা হচ্ছে কি ভাই, এই যে অনন্ত আপনি শোটা করছেন, এই শোটা কি আপনার বাসার জন্য, আমার বউয়ের জন্য? 20 সেকেন্ড রয়েছে দেব চৌধুরী। বাবু ভাইয়ের বাসার না, এটা মানুষের জন্য, ক্রিকেট ভক্তদের জন্য। তারা এই ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে দেখছে বলে আমার মনে হয় না, অন্তত সোশ্যাল সাইটে তাদের কমেন্ট পড়ে বা তাদের আলোচনা শুনে। তবে দিন শেষে তামিম ইকবাল যেটাই চান, ক্রিকেটাররা মাঠে থাকুক। আমার ধারণা যে সবাই সংগঠকরাও মাঠে থাকুক, ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই চায় একটা সমাধান হোক এবং ক্রিকেটটা, ঘরোয়া ক্রিকেটটা মাঠে আসুক। ধন্যবাদ দেব চৌধুরী, ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের পর্দায় খেলার আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।